ভৌতিক বাড়ি। শহর থেকে অনেক দূরে পুরনো একটা গ্রাম ছিল। তার নাম ছিল ভদ্রপুর। গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে ছিল একটা বিশাল বাড়ি। লোকজন তাকে শুধু একটা নামেই চিনত, নির্জন বাড়ি। বাড়িটা দেখতে ছিল রাজবাড়ির মতো, কিন্তু জানালাগুলো সব ভাঙা, দেয়াল শ্যাওলা, আর চারপাশে বিশাল বড় গাছপালা এমনভাবে ঝুঁকিয়ে থাকতো যেন বাড়িটাকে সবসময় জড়িয়ে ধরতো। গ্রামের মানুষ বলতো, ও বাড়িতে রাত নামলে কেউ না কেউ হেঁটে যায়, কিন্তু দেখা যায় না। শহর থেকে এক তরুণ ছেলে এলো। তার নাম ছিল আরিফ। সে একজন ফটোগ্রাফার। পুরনো বাড়ি, পরিত্যক্ত জায়গা, এগুলো তার খুব পছন্দ। গ্রামের এক লোক তাকে সতর্ক করে বলল, ও বাড়িতে যাস না বাবা, সেখানে গেলে মানুষ আর ফিরে না। আরিফ হেসে বলল, আমি ভূত টুত বিশ্বাস করি না, পুরনো বাড়ি শুধু ছবি তোলার জায়গা। সে ঠিক করলো কয়েকদিনের জন্য ওই বাড়িতেই থাকবে আর ছবি তুলবে। বাড়ির দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া আরিফের শরীরে কাঁপিয়ে দিল। ভেতরে ঢুকে সে দেখল বিশাল হল ঘর, ভাঙা আসবাবপত্র আর ধুলোয় ঢাকা পুরনো ছবি। সবচেয়ে অদ্ভুত ছিল দেয়ালে ঝুলানো একটা বড় পারিবারিক ছবি। ছবিতে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু একজনের মুখ কেটে দেওয়া। আরিফ মনে মনে ভাবল, কেউ হয়তো রাগ করে কেটে দিয়েছে। সে বাড়ির উপরের ঘরে ঘুমাতে গেল। রাত 12টা বাজতেই শুরু হলো অদ্ভুত শব্দ, টকটক টকটক টকটক। মনে হলো কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছে। আরিফ উঠে দরজা খুলল, কেউ নেই তো। কিন্তু হঠাৎ করেই সে অনুভব করলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। ঠান্ডা শ্বাস আর ঘাড়ে লাগলো। একটা ফিসফিসানি শোনা গেল, তুই এখানে কেন? আরিফ পিছনে ঘুরলো, কিন্তু কাউকে দেখলো না। সে নিজেকে বলল, মনের ভুল রে ভাই, এগুলা মনের ভুল, এখানে কিছুই নাই। কিন্তু ওই রাতের পর থেকে বাড়ির প্রতিটা কোণে একটা করে অনুভব করতে লাগলো সে যে এখানে কেউ আছে। পরদিন আরিফ ঘর পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো কাঠের বাক্স পেল। ভেতরে ছিল একটা ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল এই বাড়ির আগের মালিকের কথা। এই বাড়িতে আমার পরিবারের সুখে ছিল, কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল। আমার ছোট মেয়ে নিখোঁজ, আর কেউ তাকে খুঁজে পেল না। শেষ পাতায় লেখা ছিল, কেউ যদি ডায়েরি পড়ে সে যেন এখন আর না থাকে। আরিফ ডায়েরি পড়ে একটু স্বস্তি বোধ করলো, কিন্তু থামলো না। সেই রাতে বৃষ্টি শুরু হলো। বজ্রপাতের আলোয় বাড়িটা আরো ভয়ঙ্কর লাগছিল। আরিফ ক্যামেরায় ঠিক সেই মুহূর্তগুলো ভিডিও করে রাখলো। হঠাৎ ক্যামেরায় কিছু ধরা পড়লো। একটা ছোট মেয়ে সিঁড়ির পাশে দাঁড়িয়ে। সে সাদা জামা পরা, চুল এলোমেলো, চোখ দুটো ফাঁকা। আরিফ দ্রুত তাকালো, কিন্তু কেউ নেই ওইখানে। সে আবার ক্যামেরায় দেখলো মেয়েটা এখনো আরো কাছে। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। সিঁড়ির নিচ থেকে একটা শিশুর কান্না শোনা গেল, আমাকে বের করো, আমাকে বের করো। আরিফ দৌড়ে নিচে নামলো। সেখানে সে দেখলো একটা দেয়াল, যেটা আগে ছিল না, আর সেই দেয়ালের ভেতর থেকে একটা ছোট হাত বের হয়ে আছে। হঠাৎ মেয়েটার কণ্ঠস্বর শোনা গেল, তুমি আমাকে দেখেছো, তাই এখন তুমি আমাকে আটকে যাবে। বাড়িটা হঠাৎ বদলে যেতে লাগলো। দেয়ালগুলো শ্বাস নিচ্ছে, মনে হলো ফার্নিচার নিজে নিজেই নড়ছে। আরিফ বুঝলো এটা কোনো সাধারণ বাড়ি না, এটা একটা জীবন্ত বাড়ি, যেটা মানুষকে বন্দি করে রাখে। সে দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু প্রতিটা দরজা তাকে আবার আটকিয়ে দিচ্ছে।
হঠাৎ সে কাটা মুখের ছবিটা দেয়াল থেকে পড়ে গেল। তার পেছনে লেখা ছিল, যে এই বাড়িতে দেখে সেই বাড়ির অংশ হয়ে যায়। ঠিক তখনই আরিফ অনুভব করলো তার শরীর ভারী হয়ে যাচ্ছে আর হাত ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যেন সে আর বাস্তব নয়। শেষ মুহূর্তে সে শুধু শুনতে পেল একটা ছোট মেয়ে হাসছে। গ্রামের লোকজন দেখলো বাড়ির জানালায় একটা নতুন ছায়া লাগিয়ে আছে। কেউ বলল, নতুন কেউ এসেছিল বুঝি। কিন্তু কেউ আরিফকে আর কখনো দেখেনি। শুধু তার ক্যামেরাটা পড়ে পাওয়া গেছে বিছানার নিচে। আমার গল্পটা জমিদার বাড়ির একটা গল্প, যেটা ছিল আপনার নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লক্ষণ সেনের বাড়ি। আপনাদের গল্পটি কেমন লাগলো জানাবেন। আর আমাদের গল্পের পাশে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য নতুন গল্প নিয়ে আসব। আল্লাহ হাফেজ।